নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হলো একটি অ্যাম্বুলেন্স ও একটি মালবাহী গাড়ি। আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হলো দুটি গাড়ি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মোহিতনগর এলাকায়। বৃষ্টির জেরে জল জমে বিপত্তি ডামটিম এলাকায়। নালার জল উপচে কয়েকটি বাড়িতে ঢুকে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে স্থানীয়দের উদ্যোগে নালা পরিষ্কার করা হলেও নিকাশি ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। মোটর সাইকেল ও চার চাকার গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হলো দুজন। নকশালবাড়ির কদমা এলাকায় রাজ্য সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বাগডোগরা থেকে পানিঘাটার উদ্দেশ্যে বাইকে করে 6 জন বাইক আরোহী রওনা হয়। কদমা এলাকার অন্য গাড়িকে পাশ কাটিয়ে দ্রুত গতিতে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী 4 চাকার গাড়িতে মুখোমুখি ধাক্কা মারে বাইকটি। গুরুতর জখম হয় 2 বাইক আরোহী। ঘটনার খবর পেয়ে পানিঘাটা ফাঁড়ি ও নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। আহতরা দুজনেই মাটিকাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। मैं मेरे बहन को लेके 5 बजे का फ्लाइट था बागडोगरा से। मैं मेरे बहन को ड्रॉप करने जा रहा था। ये बाइक वाला हेलमेट भी पहना नहीं था। एक तो गाड़ी को ओवरटेक करके आया और सीधा आके मेरा गाड़ी को मार दिया सीधा। आप आपके रूट पे ही थे? जी, मैं एकदम लाइन पे ही था। कितना स्पीड पे था और कौन कितना लोग था उसमें? उसमें शायद मैं उतना देख नहीं पाया कि मैं भी इतना अच्छे से वो नहीं कर पाया कि वो लोग दो या 3 जन थे कि वो लोग के पास हेलमेट भी नहीं था। सीधा आगे मार दिया। बाकी बेचारे वो भी हो गया, एक तो डेथ भी हो गया। कितना यात्री था आपका गाड़ी पे? मेरे गाड़ी में हम लोग, मेरा बहन लोग ही है, 1 2 3 4 5 6। अच्छा, 6 और मेरा एक भाई, 7 जन। आपका नाम दादा? आपका नाम? मेरा दोरजी भटिया। कहाँ से आ रहे थे? हम मानीगंज से आ रहे थे। সময় বাঁচাতে গিয়ে বড় সড় দুর্ঘটনার মুখে পড়ল একটি অ্যাম্বুলেন্স ও একটি মালবাহী গাড়ি। ভয়াবহ আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় সম্পূর্ণভাবে দুটি গাড়ি। ঘটনাটি ঘটেছে মোহিতনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি অ্যাম্বুলেন্স জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। মাঝপথে হঠাৎই সেটি দিক পরিবর্তন করে আবার জলপাইগুড়ির দিকে ফিরতে চায়। অভিযোগ, রাস্তার ফাঁকা অংশ ব্যবহার করে দ্রুত ঘোরার চেষ্টা করে অ্যাম্বুলেন্সটি। ঠিক সেই সময়ে বিপরীত দিক থেকে আসছিল একটি দূরপাল্লার মালবাহী গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি সরাসরি ধাক্কা মারে মালবাহী গাড়ির তেলের ট্যাঙ্কে। সঙ্গে সঙ্গে বিকট শব্দে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে দুটি গাড়ি আগুনে জ্বলে ওঠে। স্থানীয় মানুষজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর ব্যবস্থা করে এবং পুড়ে যাওয়া গাড়ি দুটি উদ্ধার করে। এই ট্রাকটা নিজের মতোই এগিয়ে সোজা যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটা রং রুটে আসে এবং ইউটার্ন করাতে চক্করে ওই ট্রাকের অয়েল ট্যাঙ্কে ধাক্কা মারে এবং মারার ফলে আগুনটা ধরে যায় এবং এই ভয়াবহ অবস্থা। মারা গেছে বা আহত হয়েছে? না, কারো কোনো আহত হয়নি, কিন্তু অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে পাওয়া যায়নি। পালিয়েছে সে? পালিয়েছে। ক্ষতি কি ক্ষতি হলো এখন পর্যন্ত? অ্যাম্বুলেন্সটা পুরো পুড়ে গেছে। ট্রাকটার তো এই অবস্থায় দেখতেই পাচ্ছেন, পুরো একদম জ্বলন্ত অবস্থা। ঘটনাটা ঘটেছে কোথায়? ঘটনাটা ঘটেছে হচ্ছে মোহিতনগর, একদম বাস স্ট্যান্ডের সামনে, নিয়ার অ্যাট গৌরিয়াহাট। কি কারণে, মূল কারণটা কি? আগুন ধরে যায়। দোষটা কার তাহলে? কি অ্যাম্বুলেন্সের। উনি রং রুটে আসেন এবং অ্যাক্সিডেন্টটা করেন। কি মনে হচ্ছে এই জায়গায় বা যে জায়গায়? না, পুলিশের এখানে কোনো গাফিলতি নেই। পুলিশের কাছে। কি নাম আপনার? অভিষেক মিত্র। আপনার বাড়ি? বাড়ি কলকাতায়, আমি এখানকার জামাই। আসলে আমি এখান থেকে বাড়ি যাচ্ছিলাম এখন, তো শুনতে পেলাম এখানে একটা দিকে অ্যাক্সিডেন্ট হয়েছে। সামনে কিছুক্ষণ আগে একটু জাম ছিল। তো ব্যাপারটা হলো যে একটা অ্যাম্বুলেন্সে নাকি টায়ার ব্লাস্ট হয়েছে শুনলাম। তো গাড়িটি ডিভাইডার ক্রস করে এসে এই যে ট্রেলারটি আছে তার উপরে ধাক্কা মারে, তারপরে এখানে আগুন লেগে যায়। এটাই আপাতত এখানে দেখলাম বা শুনলাম এই ব্যাপার। তারপর নাকি দমকল এসেছিল, দমকল এসে নিয়ে এই গাড়ি আগুন নিভায়, বাস। তারপর আপনারা দেখছেন যা আতঙ্কের বিষয়টা হলো যে আশপাশে তো খুব গাড়ি চলাচল করে, এমনি নর্মাল আশপাশের পাবলিকও এখানে যাওয়া আসা করে, তো আতঙ্ক বিষয় তো আছেই। সুমন সেন। এই জায়গাটার মোহিতনগর।
ডামডিমে বৃষ্টির জেরে জল ঢুকে বিপত্তি, নালা পরিষ্কার হতেই স্বাভাবিক পরিস্থিতি। বুধবার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত টানা বৃষ্টিতে ডামডিমের কদমতলা এলাকায় জল জমে বিপত্তি সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ডামডিম তাজিয়া মোড় থেকে ডামডিম স্টেশন পর্যন্ত একটি সরকারি নালা রয়েছে। সেই নালার সঙ্গে গুড হোপ চা বাগানের A1 লাইনে ঢোকার একটি কালভার্টের মুখে আবর্জনা জমে যায়। ফলে নিকাশি ব্যবস্থা ব্যাহত হয়ে জল উপচে কদমতলা এলাকার কয়েকটি বাড়িতে ঢুকে পড়ে। এই ঘটনায় কৈশিলা প্রসাদ, রাজু প্রসাদ ও সুশীলা প্রসাদের বাড়িতে জল ঢুকে যায় বলে জানা গেছে। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় বাসিন্দারাই উদ্যোগী হয়ে নালার মুখে জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন। এরপরই ধীরে ধীরে জল নেমে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার জেরে এলাকায় নিকাশি ব্যবস্থার রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, নিয়মিত নালা পরিষ্কার না হলে ভবিষ্যতে আরও বড় সমস্যা দেখা দিতে পারে। नाला का पानी सब घुस के हम लोग का घर बर्बाद हो गया। जब नाला नहीं था तो ठीक था हम लोग का घर, पूरा भर गया है, पूरा भर्ती हो गया घर पानी हम लोग कहीं रहने का जगह नहीं है, कहीं भी कहाँ रहेंगे हम लोग। तन सब बह गया, कपड़ा सब बह गया है, अब सारा चीज जब नुकसान हो गया हम लोग। कभी भी सफा नहीं हो रहा है नाला। नाला सफा करवाइए लो आप लोग, जब नाला बनाए हैं तो सफाई करने का तो कोई आदमी देता कोई नहीं आदमी देता नहीं है, कुछ देखने भी नहीं आता है। है, पूछने भी नहीं है। सारा ड्रेन का पानी सब घुस गया है नाला में हम लोग घर में। अभी तो 2 दिन में यह अवस्था हुआ है हम लोग का। अभी तो पूरा साल बाकी है बारिश का। कैसे क्या क्या करेंगे हम लोग, कैसे रहेंगे हम लोग, कुछ तो उपाय कीजिए आप लोग। कोशिला प्रसाद, डामडिम कदमतला। नाला से पूरा नाला भर जाता, घर में पानी घुस जाता, पूरा देखिए घर में पानी घुसा है। और नाला रहा तो सफाई रहता, सफाई भी नाला भी नहीं करता लोग। सफाई करना चाहिए पानी का, घर घर में पानी घुस गया। গতকাল রাত 10টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হলো খগেশ্বর রায়ের। দিদি বলেন, অভিভাবক হয়ে রাজগঞ্জে নির্বাচন পরিচালনা করতে হবে। খগেশ্বর রায় বলেন, আবেগতাড়িত হয়ে বলেছিলাম দলের জেলা চেয়ারম্যানের পদ ছাড়ব। দিদি আমাকে ফোন করায় আমি কৃতজ্ঞ। তৃণমূলেই থাকছি, যা দায়িত্ব দেবেন নেত্রী সেটাই করব। বিষয়টা হচ্ছে যে সবটাই আবেগের বিষয়। আমরা আমাদের অভিভাবক সমূহ এখানে খগেশ্বরদা আমাদের দলের চেয়ারম্যান, জেলার দীর্ঘদিনের বিধায়ক রাজগঞ্জে। এটা হচ্ছে আবেগতাড়িত, প্রত্যেকটা বিষয়ই আমাদের কাছে আবেগের, কারণ আমরা দলটা তৃণমূল কংগ্রেস দলটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আবেগ রেখে, এবং বর্তমানে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা এই সংগঠনটা করি। সেইখানে উনি যে কতটা আবেগতাড়িত হয়ে কিছু কথা বলে ফেলেছিলেন, এবং তারপরে আপনারা সবই শুনলেন যে আজকে এই কী জন্য এই সাংবাদিক সম্মেলন। এবং আমি বলবো, আমাদের খগেশ্বরদাকেই বলবো, উনি ওনার মুখ থেকেই সেটা ব্যক্ত করবেন। আমাদের তৃণমূল কংগ্রেস কমিশনের প্রত্যেকটা অঞ্চল সভাপতি, প্রধান, পঞ্চায়েত সমিতি সভানেত্রী, পঞ্চায়েত সমিতি যারা ছিলেন, মহিলা নেত্রী, আইনটি থেকে শুরু করে যুব থেকে আবেগতাড়িতভাবে কিছু কথা বলেছিলেন। এবং আমিও বলেছিলাম আবেগতাড়িতভাবে, যেটা বাস্তব ঘটনা। আমি কি বলেছিলাম যে আজকে থেকে আমি জলপাইগুড়ি জেলার যে তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান আমি অব্যাহতি চাচ্ছি, আমি তৃণমূল কংগ্রেস দলের চেয়ারম্যান হিসেবে পদত্যাগ করবো। আবেগতাড়িত হয়ে লিখিত কিন্তু এখনও দেইনি আমি, কিন্তু সেটাই যাই হোক আপনারা সাংবাদিকতা করেন, আপনাদের মাধ্যমে সেটা বিরাট আকারে সেটা ফলাও করে লেখা হয়। তাই গতকাল আমাদের মেন্টর চন্দনভূমি যেটা বলল, আমি সত্যি ভাগ্যবান যে দিদি আমাকে সর্বভারতীয় নেত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, এবারে 4 বারের মুখ্যমন্ত্রী হবেন। উনি যে নিজে ফোন করেছেন আমাকে, এবং আমাকে ডেকে পাঠিয়েছেন আমাদের শিলিগুড়ির মেয়র, বলছে দিদি তোমার সাথে কথা বলবে ইয়েতে, তুমি আমার বাড়িতে আসো। তখন 10:15 বাজে। যাই হোক আবেগতাড়িতভাবে আমি দিদিকে বললাম, আমার তখন চোখে জল আসে। দিদিও খুব দুঃখ প্রকাশ করলো, সত্যি আমি ধারণা করতে পারি এরকম হবে। তুমি চিন্তা করো না, দল তোমার পাশে আছে, আমি তোমার পাশে আছে, তুমি এক নজরে দলটা করবা, কোনো প্রস্তাব, কোনো মতামত কাউকে তুমি দেবে না। এবং তার জন্য সত্যি আবেগতাড়িত যে একজন 3 বারের মুখ্যমন্ত্রী, এবং এত কষ্ট করে ভারতবর্ষ আজকে কেন্দ্রীয় সরকার যেভাবে আমাদের রাজ্য সরকারকে যেভাবে বঞ্চনা করছে, সেই বঞ্চনার প্রতিবাদও যেভাবে আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী যেভাবে লড়াই করছেন, তাই উনি যখন ফোন করেন আমার চেতনাবোধ ফুরে গেল। যে আবেগতাড়িতভাবে যেটা আমি বলেছি সেটা আবেগতাড়িতভাবে আমি বলেছি, আমি আপনার দলেই করব, অন্য দলে যাব না, আপনি যা দায়িত্ব দেবেন সেই দায়িত্ব আমি পালন করব। এবং তখন উনি বলেছিলেন, দাদা বলে, আগে দাদা বলতো 2001 সালে, দাদা তুমি চিন্তা করুন, দল তোমার পাশে আছে,
তুমি যাতে দলটা করতে পারো, প্রশাসনিক কাজে করতে পারো, সর্বতভাবে ইলেকশনের পরে তোমাকে সেরকম একটা দায়িত্ব দেওয়া হবে বলছে আর কি। তাই আমি যেটা ভাবি যে আজকে নেত্রীর মতো এরকম নেত্রী আমরা কোথাও খুঁজে পাবো না, সেটা আবেগতাড়িত যে কোনোভাবে হোক না কেন সেটা হয়েছে। তাই আমি তৃণমূল কংগ্রেস দলেই করব এবং নিশ্চয়ই সভাপতি, এখানে আমাদের দলীয় সভাপতি আছে, মন্ত্রী ভাই আসেন। বড় কালী মায়ের মন্দিরে পুজো দিলেন ধূপগুড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে এখনও বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি, আর তার আগেই গত মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের 291টি আসনের প্রার্থী ঘোষণা হয়। এদিকে ধূপগুড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণার পরে ঢাকঢোল পিটিয়ে এক শোভাযাত্রা বের করে তৃণমূল। পরে ধূপগুড়ি মায়ের স্থানে পুজো দেন তৃণমূল প্রার্থী, এমনকি দেওয়াল লিখন এবং নির্বাচনী প্রচার শুরু করেন। এরপর গতকাল সোনাখালী মাজার শরীফে এবং ধূপগুড়ি খুনিয়ার ভিটা মাজার শরীফে চাদর চড়িয়ে প্রচার শুরু করেন ধূপগুড়ির তৃণমূল প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। এদিন ধূপগুড়ির মাগুরমারির কালীরহাটের সুবিখ্যাত বড় কালী মায়ের মন্দিরে কর্মী সমর্থকদের নিয়ে পুজো দিতে আসেন ধূপগুড়ি তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। পুজোর শেষে এলাকায় প্রচার কাজও চালান তিনি। আমি এখানে আমাদের বড় মায়ের যে মন্দির সেখানে মানে পুজো দিতে এসেছি। এটা আমাদের একটা মানে যেটা আমাদের মানুষীয় পুজো বলে। আমাদের সভানেত্রী এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় অর্চনা সূত্রধর গত ইলেকশনের সময় তিনি ঠাকুরের কাছে মানত করেছিলেন, সেই মানতের পুজোই আজকে দেওয়া হচ্ছে এবং আমাকে মানে ক্যান্ডিডেটকে নিয়ে মানত উনি করেছিলেন এবং সেখানে অনেক সাফল্য পাওয়া গেছে। সেই জন্য মায়ের আশীর্বাদ ছিল। মায়ের যেটা আমাদের দেশি ভাষা বলে জহুরা আর কি, দারুণ হচ্ছে মায়ের জহুরা। সেই জন্য মাকে আজকে আমাকে সহকারে পুজোটা দেওয়া হলো। আর নির্বাচন তো আর মাত্র বলা যায় মাসখানেকেরও কম সময় বাকি রয়েছে, কি আশা করছেন এবার? না, নির্বাচনে আমাদের লড়াই করতে হবে, আমাদের মাঠে নামতে হবে। আমরা নেমেই গেছি। আমরা যেদিন থেকে প্রার্থী ঘোষণা হয়ে গেছে সেদিন থেকে সবাই মিলে আমরা যৌথভাবে মাঠে নেমে পড়েছি এবং আমাদের প্রচার কার্য চলছে। দিনহাটায় পুজো দিয়ে শুরু হলো ভোট প্রচার বিজেপি প্রার্থী অজয় রায়ের। 15ই মার্চ রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই শুরু হয়েছে ভোটের লড়াইয়ের আনুষ্ঠানিক কাউন্টডাউন। মুখ্য নির্বাচন কমিশনের ঘোষণার পর থেকে একের পর এক রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে ব্যস্ত হয়ে পড়েছে। ভারতীয় জনতা পার্টি আংশিক আসনে প্রার্থী ঘোষণা করেছে। দিনহাটায় প্রার্থী হয়েছেন অজয় রায়। প্রার্থী ঘোষণা হতেই বিভিন্ন মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছে প্রার্থীকে। আজ একটি শোভাযাত্রা তার বাড়ি থেকে শুরু করে পৌঁছে যায় দিনহাটার ঐতিহ্যবাহী মহামায়া পাঠ মন্দিরে। সেখানে পুজো দিয়েই প্রচারের কাজ শুরু করেন বিজেপি প্রার্থী অজয় রায়। অজয় রায় সাংবাদিকদের বলেন, আজ লক্ষ্মীবাড়ি দিনহাটার ঐতিহ্যবাহী মহামায়া পাঠ মন্দিরে পুজো দিলাম। আসন্ন নির্বাচনে নিজের জয় নিশ্চিত বলে জানান তিনি। তবে রাজনৈতিক লড়াই যে জমে উঠেছে তা স্পষ্ট। 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ প্রায় সব দলের প্রার্থীরাই। দেখুন, আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে সোমবার, তো মঙ্গলবার আমি গিয়েছিলাম হনুমান মন্দির পুজো দিতে। গতকালকে অমাবস্যা ছিল আর আমি আগের থেকে আমার প্রোগ্রাম ছিল যে আমি বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে আজকের দিনে আমি পুজো দিয়ে প্রচার শুরু করব। আমাদের ঐতিহ্যবাহী মন্দির, আমরা মহামায়া পাঠ সকলেই আমরা বিশ্বাস। আমাদের বলতে গেলে অনেক পুরনো মন্দির। আজকে মা লক্ষ্মীবারের বার আজকে, আর মা লক্ষ্মী আমরা পুজো দিই পদ্ম ফুল দিয়ে। তো আজকে আমার যে ভোটের যে প্রতীক রয়েছে সেটা পদ্ম ফুল। তা আজকে সেই শুভ দিনে, আজকে নবরাত্রি শুরু হলো, শুভ দিনে আজকের থেকে আমরা আমাদের ভোটের প্রচার শুরু করতে পারি। দাদা, আমাদের দিনহাটা বিধানসভা কেন্দ্রের অনেকেই আছে যারা পরিযায়ী শ্রমিক, তাদের আসার জন্য, ভোটের জন্য আসার জন্য কি কোনো স্পেশাল ট্রেন দিচ্ছে কেন্দ্র সরকার? না, ওরকম ব্যাপার নেই, যে যার মতো নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই ব্যবস্থা করবে। যদি কোনো সময় এমন হয় যে আমাদের সাথে যোগাযোগ করে তারা কোনো কারণে আসতে পারছে না, কোনো অভাবে বা কোনো টিকিটের সমস্যা, সেগুলো আমরা নিশ্চয়ই ব্যবস্থা করব। আজকে সারাদিনে কি কর্মসূচি রয়েছে? দেখুন, আজকে পুজো দিলাম, আজকে আমরা রাষ্ট্রপতি মানুষের কাছে হাত জোর করে আমরা ভোট ভিক্ষা করে আমরা যাব। আজকে আরও একটা মন্দির আছে, সেখানেও পূজার একটা সময় রয়েছে, সেখানেও যাব। আজকে সারাদিন আমাদের পূজা চলতে থাকবে। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। এভিয়েশন ও হসপিটালিটি জগতে ভবিষ্যৎ গড়ার সুযোগ নিয়ে এসেছে লা লিবার্টা ইনস্টিটিউট অফ এভিয়েশন অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। শুরু হয়েছে নতুন সেশনের ভর্তি প্রক্রিয়া। এখানে রয়েছে হসপিটালিটি ও হোটেল ম্যানেজমেন্ট, কেবিন ক্রু ম্যানেজমেন্ট, এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডলিং সহ একাধিক কোর্সের সুবিধা। 10ম শ্রেণী পাস কিংবা অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবেন। তবে এভিয়েশন কোর্সের জন্যই ন্যূনতম প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস। রয়েছে অত্যন্ত কম খরচে মাসিক কিস্তি এবং 100% জব প্লেসমেন্ট। ঠিকানা শ্রীদয়াল সিনেমা হল, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে। জলপাইগুড়িতে প্রথমবার মেট্রোপলিস ল্যাবরেটরি ব্লাড কালেকশন সেন্টার খুলে গিয়েছে 4 নম্বর ঘুরতে শ্রুতি হেলথ কেয়ার সার্ভিসে। এখানে সমস্ত ধরনের রক্ত পরীক্ষা, মল মূত্র এবং কফ পরীক্ষা করা হয়ে থাকে। এছাড়াও বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহেরও সুব্যবস্থা রয়েছে। তাই আর দেরি কেন, আজই আসুন যে কোনো রকম রক্ত পরীক্ষা করাতে। আমাদের ঠিকানা শ্রুতি হেলথ কেয়ার সার্ভিস, 4 নম্বর ঘুরতে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের ঠিক পাশে, জলপাইগুড়ি। ফোন নাম্বার 7699906642। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হলেন অনন্ত দেব অধিকারী। প্রার্থীর নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস বিজেপি কর্মীদের মধ্যে। জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়ায় নিজের বাড়িতে বিজেপি কর্মী ও পরিবারের সদস্যদের নিয়ে চলছে মিষ্টি খাওয়ানোর পর্ব। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অনন্ত দেব অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের প্রভাবশালী নেতা কৃষ্ণ দাস প্রার্থী হয়েছেন। অনন্ত দেবের দাবি, কোনো হেভিওয়েট বা প্রভাবশালী দিয়ে ভোট হয় না, সাধারণ মানুষ যাদের সাথে আছে তারাই প্রভাবশালী। নিজের জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী অনন্ত দেব অধিকারী পেশায় একজন আইনজীবী। জনগণ যার সঙ্গে থাকবে সেই প্রভাবশালী, টাকা অন্য অর্থবল প্রভাবশালী হয় না। সাময়িক ওটা হতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। জলপাইগুড়ির জন্য প্রথম প্রায়োরিটি কি থাকবে আপনার কাজের ক্ষেত্রে? জলপাইগুড়ি হচ্ছে স্বাধীনতার পর থেকে জলপাইগুড়ি হচ্ছে ঐতিহ্যবাহী শহর, কালচারাল শহর। সেই শহরে বিগত সরকার এবং বর্তমান সরকার যেভাবে জলপাইগুড়ির মান সম্মান কালচারকে ধূলিসাৎ করেছে, তাকে পুনরুদ্ধার করা মেন কাজ। কি কি মূলত কাজ হয়নি জলপাইগুড়ি? সে সময়টা আপনারা সবাই জানেন কি কাজ হয়নি। দেখতে থাকুন কি কাজ করতে পারি। এবার জিতলে কি কাজ করবেন প্রথমে জলপাইগুড়ির জন্য? জলপাইগুড়ি মেনলি হচ্ছে কৃষিপ্রধান শহর এবং কৃষিপ্রধান অঞ্চল। এখানে মেন যেটা সমস্যা হচ্ছে জল আর হচ্ছে যানজট। বন্যার জল ঢুকে খাবার জল পাওয়া যায় না। এই দুটো মেনলি শহরের জন্য এসেন্সিয়াল হয়ে গেছে। এটা ইমিডিয়েটলি তৈরি করা দরকার। ঠিক আছে, আমি যদি জিততে পারি সবার আশীর্বাদে, প্রথম কাজ মাস্টার প্ল্যান করে এই দুটোকে ঠিক করবো। জলপাইগুড়ি শহরকে ঐতিহ্যশালী শহরে পরিণত করা, সেটা করবো। আর মানুষের কাছে কি বার্তা নিয়ে যাবেন প্রচারে? জলপাইগুড়ি উন্নয়ন, বিগত সরকার এবং বর্তমান সরকার জলপাইগুড়ির জন্য কোনো উন্নয়ন করেনি। জলপাইগুড়িতে পিছিয়ে দিয়েছে, আরও 100 বছর পিছিয়ে দিয়েছে। সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার লক্ষ্য হবে। প্রথম প্রার্থী হলেন, কেমন লাগছে? ভালো লাগছে। পার্টি আমাকে বিশ্বাস করেছে, ভরসা করেছে, তার মর্যাদা রাখবো। কতটা আশা করেছিলেন এই যে প্রার্থী তালিকার দৌড়ে অনেকের নামের মধ্যে আপনি এই যে চূড়ান্ত তালিকার মানে? আশা করছিলাম, আমি যেহেতু দীর্ঘদিন থেকে পলিটিক্স করি, আশা তো করতেই পারি। আশা সবার থাকবে। অনেকে যারা এখন নাম যাদের নেই, যারা নাম লিস্টে ছিল, তারা কি কাজ করবে বলে আপনার সাথে? অবশ্যই কাজ করবে। এটা আমার রিকগনাইজ পার্টি, ঠিক আছে। এখানে কি পার্টি ব্যক্তি বিশেষ বড় নয়, পার্টি বড়। পার্টি যা ডিসিশন নেবে সেটা ফাইনাল।
ঝড়ের তাণ্ডবে দোকান ঘরের উপর গাছ উপচে পড়ায় প্রাণ গেল যুবকের। মৃতের নাম সুজন দাস। বুধবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি বিধানসভার খাগড়াবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দারিকামারি দাসপাড়া এলাকায়। জানা গিয়েছে ঝড় বৃষ্টির সময় দুজন যুবক দোকান ঘরে শুয়েছিলেন, তখনই ঘরের উপর ভেঙে পড়ে একটি বটগাছ। কালকে রাতে হয়েছিল যখন বৃষ্টি পড়ে, শিলাবৃষ্টি হচ্ছিল, তো তখন এইখানে একটা বটগাছ ছিল। সেই বটগাছটা ভেঙে একটা ছোট্ট একটা দোকান করে খাইতো ছেলেটা, সে মানে দোকান ছেলেটা মারা গেছে। কি কতটা ক্ষয়ক্ষতি হয়েছিল দোকান? ক্ষয়ক্ষতি বলতে কি মানে বেশি প্রচুর ক্ষয়ক্ষতি, যেহেতু মানে ছেলেটা ওটা করেই খাইতো। এবং বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে এটা। হ্যাঁ, বিদ্যুতের পোল ভেঙে গেছে এবং তারও ছিঁড়ে গেছে। দুজন নাকি ছিল ওখানে? হ্যাঁ, দুজন ছিল। ওর একটু ক্ষতি হয়েছে, তবে মানে যে ছিল ও তো ওখানেই মানে কিছুটা হলো মানে মারা গেছে। যিনি মারা গেছেন তার নাম কি? ওনার নাম সুজন দাস। এখন কোথায় আছে উনি? উনি আছে এখন ময়নাগুড়ি হসপিটালে আছে। দীর্ঘদিন ধরে পাচ্ছেন না বার্ধক্য ভাতার টাকা। অভাবের তাড়নায় 90 বছর বয়সেও ভিক্ষাবৃত্তি করে নিজের জীবন জীবিকা চালাচ্ছেন মংলু রায়। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের মিলনকুঠি বুথের দেউশিপাড়ার বাসিন্দা মংলু রায় একসময়ে স্বামী স্ত্রী দুজনেই বার্ধক্য ভাতার টাকা পেতেন, কিন্তু হঠাৎ করেই বন্ধ হয়ে যায় সেই ভাতা। মংলুবাবু বলেন, দীর্ঘদিন থেকেই তিনি এবং তার স্ত্রী বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন না, তাই অভাবের তাড়নায় ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করছেন বর্তমানে। তিনি আরও বলেন, বারবার বিডিও অফিসে গেলে তারা পুনরায় ভাতা পাওয়ার আশ্বাস দিয়েছেন, কিন্তু এখনও ঢুকছে না ভাতার টাকা। তাই বর্তমানে ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন বৃদ্ধ বয়সে। এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সুফল সরকারের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মংলু বাবুকে নিয়ে আমি নিজে বিডিও অফিসে গিয়েছি। এখান থেকে বলা হয়েছে খুব শীঘ্রই ভাতা ঢুকবে, কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও এখনও ভাতা ঢুকছে না তাদের। তাই বিষয়টি নিয়ে আমিও চিন্তিত রয়েছি। আচ্ছা আচ্ছা, প্রধান কি বলেছে? হ্যাঁ, প্রধান ভিডিও করে যে এটা কি করা যায়, ঠিক আছে হবে। আচ্ছা, প্রধানকে সাথে নিয়ে আপনি বিডিও অফিস পর্যন্ত গিয়েছিলেন? গেছি। ওখান থেকে আশ্বাস দিয়েছে যে ভাতা ঢুকে যাবে? হ্যাঁ, ঢুকে যাবে। এখনো 8-9 মাস হলো ভাতা ঢুকছে না? না। আচ্ছা, তো এক কঠিন অবস্থার মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে, তাই না? স্বামী স্ত্রী উভয়। হ্যাঁ। কি কাজ করেন আপনি মূলত? কি কাজ করি না, এই বুদ্ধি বসে কে কি কাজ করাবে আমাকে? এই বয়সে কিছু করা যাবে না। বয়স কত হয়েছে আপনার এখন? প্রায় 90। 90। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার স্ত্রীর কত বয়স হয়েছে? ও প্রায় 80। 80-র মতো হয়ে গেছে। উনিও হাঁটাচলা করতে পারেন? না, ও সব পা ভাঙে গেছে। পা ভেঙে গেছে। হ্যাঁ। ছেলে মেয়েরা খাওয়া দেয়? ছেলে এখানে থাকে। আচ্ছা আচ্ছা। ওই যে ছেলের নামে একটা ঘর আছে, সেটার নাম কাজে দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো বললাম যে ঘরটা পাইছি আমি 50 থেকে আমি পাইছি। আচ্ছা আচ্ছা। তখন কী করা যায়, লজ্জার কারণে ছেলে 3 ছেলে ওখানে, কিন্তু এখন কী করে বউ নিয়ে কোথায় থাকবে, ওখানে আমি আশ্রয় দিই তাকে। ছেলেকে আশ্রয় দিয়েছেন তো? হ্যাঁ। আপনি কি সরকারি কোনো ঘর পাননি না? আমি সবার ঘর পাইছি। এর আগে পেয়েছেন? আমি আগে পাইছি, 50 থেকে পাইছি। আচ্ছা আচ্ছা। কোথায় বাড়ি আপনার? এই যে মিলনকুটি, এই যে দেশিপাড়া। মিলনকুটি বুথের? মিলনকুটি বুথে। আচ্ছা, মিলনকুটি বুথের বাসিন্দা আপনি না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কী নাম আপনার? আমার নাম মঙ্গলু। মঙ্গলু কি রায়। রায়। আপনার স্ত্রীর নাম কি? ললিতা রায়। ললিতা রায়। একটি চিতাবাঘের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য মেটেলিতে। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাথাচুলকা খালপাড়া এলাকায় লোকালয়ে আচমকাই ঢুকে পড়ে একটি অর্ধপূর্ণবয়স্ক চিতাবাঘ। এদিন দুপুরে চিতাবাঘটিকে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে দেখেছে গ্রামের অনেকেই। তবে বিকেলে সেখানে একটি বেসরকারি ফার্ম হাউসে স্থানীয় বাসিন্দারা চিতাবাঘের দেহটি দেখে বন দপ্তরে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছায় মেটেলি থানার পুলিশ এবং খুনিয়া ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা। সেখানে গিয়ে চিতাবাঘের দেহ উদ্ধার করে। বন দপ্তরের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চিতাবাঘের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। লাঠি জাতীয় কিছু দিয়ে আঘাত করার আশঙ্কা করছেন বন দপ্তরের কর্মীরা। খুনিয়া ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জার নির্মল এক্কা জানান, সাব অ্যাডাল্ট স্ত্রী চিতাবাঘ ছিল। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে চিতাবাঘের হামলায় আহত হওয়ার খবর নেই এলাকায়। ঘটনার পর সেখানে পৌঁছান বিধাননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাজমিনারা বেগম। তাজমিনারা জানান, পার্শ্ববর্তী গরুমারা জাতীয় উদ্যান থেকে চিতাবাঘটি এসেছিল। এলাকাবাসীদের আরও সতর্ক থাকা উচিত।
আজ থেকে শুরু হলো জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাপের ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। আয়োজন করে থাকে জলপাইগুড়ি JYMA ক্লাব। প্রতি বছরই বড় মাপের এই টুর্নামেন্টটি তারা করে থাকেন। এবছরও আজ থেকে 22শে মার্চ পর্যন্ত চলবে এই ক্রিকেট টুর্নামেন্টটি। এখানে জলপাইগুড়ি জেলা ছাড়াও বাইরের জেলা থেকে বিভিন্ন দল অংশগ্রহণ করে। এই খেলার মূল আকর্ষণ চ্যাম্পিয়ন 1 লক্ষ টাকা ও রানার্স আপ 50,000 টাকা। এছাড়াও বিভিন্ন পুরস্কার থাকছে এই ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টটিতে। আজ আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। মূলত 8টি টিম এখানে অংশগ্রহণ করবে। পাশাপাশি সানি রাউতের কমেন্ট্রির মাধ্যমে খেলার আকর্ষণ আরও বেড়ে উঠেছে। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে স্বাস্থ্য পরিষেবার ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ডক্টর রোদসির ডেন্টাল কেয়ার। বেগুনটারি এলাকায় অবস্থিত ক্লিনিকটির উদ্বোধনী অনুষ্ঠানটি বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে হয়ে ওঠে তাৎপর্যপূর্ণ। শুধুমাত্র ব্যবসায়িক সাফল্যই নয়, সাধারণ মানুষের যন্ত্রণা লাঘব করাই তার মূল লক্ষ্য, জানালেন ক্লিনিকটির পরিচালনার দায়িত্বে থাকা ডক্টর রোদসি। অত্যাধুনিক যন্ত্রপাতি, উন্নত পরিকাঠামো ও মানবিক পরিষেবার সমন্বয়ে এই ডেন্টাল ক্লিনিক ইতিমধ্যেই শহরবাসীর আস্থা অর্জন করেছে। স্বাস্থ্য সচেতন নাগরিকদের মতে আধুনিক প্রযুক্তি নির্ভর ও স্বল্প মূল্যের এই পরিষেবা জলপাইগুড়ি শহরের সাধারণ মানুষের জন্য নিঃসন্দেহে এক বড় প্রাপ্তি। জলপাইগুড়িতে একই ছাদের তলায় ক্লাসিক্যাল বলিউডের বিভিন্ন ডান্স ফর্ম শেখাতে খুলে গিয়েছে মাই ডান্স একাডেমি। এখানে ভারতনাট্যম, ওডিসি, কত্থক, হিপ হপ, পপিং এর মতো ডান্স শেখানোর পাশাপাশি থাকছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং জুম্বা শেখার সুবিধাও রয়েছে। ক্লাসিক্যাল ডান্সের পরীক্ষার সুবন্দোবস্ত থাকছে, অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থাও। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মাই ডান্স একাডেমি, নীলু ভবন, 4 নম্বর গুমটি, জলপাইগুড়ি। ফোন নম্বর 6294253874। আমের মুকুল এখনো গাছে, কিন্তু বাজারে বিশাল আকৃতির আম বিক্রি শুরু। অসময়ের ফল জলপাইগুড়ির বাজারে দেখলেই কিনছেন ক্রেতারা। জলপাইগুড়ির বাজারে এখন মিলছে অসময়ে বড় বড় আকৃতির কাঁচা মিঠা আম, আর সেই আম বাজারে আসতেই উপচে পড়া ভিড় দেখা গেল। এখন বিভিন্ন জায়গায় আমের মুকুল সবে এসেছে, ধরেনি আমের ফলনও। আর তার আগেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজারে চলে এসেছে বড় বড় আকৃতির কাঁচা মিঠা আম, যা বাজারে বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে। আর সেই আম কিনতেই এখন ভিড় সাধারণ মানুষের। না, এই সময় পেলেন, এই সময়টা এখন তো কাঁচা আম পাওয়া যায় না। এই সময় পাবেন আশা করেছিলেন? না। কত করে দাম নিলেন? 40 টাকা পোয়া নিলেন। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 1.2 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হলো একটি অ্যাম্বুলেন্স ও একটি মালবাহী গাড়ি। আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হলো দুটি গাড়ি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মোহিতনগর এলাকায়। বৃষ্টির জেরে জল জমে বিপত্তি ডামডিম এলাকায়। নালার জল উপচে কয়েকটি বাড়িতে ঢুকে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে স্থানীয়দের উদ্যোগে নালা পরিষ্কার করা হলেও নিকাশি ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.